বলরামের কেউ না থাকায় বলরাম ও নন্দিনীকে নিজ হাতে বরণ করলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পাত্রপক্ষ নন্দিনীকে দেখতে এলে তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, আপনাদের সমস্তটা জেনে যদি আমাকে নেওয়ার ইচ্ছা থাকে তবেই নেবেন, আমি আমি না জানিয়ে কিছুই করতে চাই না। এ কথা শুনে অবাক হয়ে যায় পাত্রপক্ষ। তখনই নন্দিনী বলে, আপনারা আপনারা কি জানেন অতীতে আমার একটা ঘটনা আছে, আমার একটা অতীত আছে, কুখ্যাত অতীত, যেটা জানলে আপনাদের মাথা একদম ঘুরে যাবে। তখন এই কথা শুনে দেখা যাবে পাত্রপক্ষের সবাই বলতে থাকে, অতীত? কি এমন অতীত যেটা জেনে আমাদের মাথা ঘুরে যাবে? কি এমন অতীত বলো আমাদের। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আপনারা জানতে চান তো, এবার শুনুন। তখনই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, কি হচ্ছে এসব নন্দিনী? এসব বলার মানেটা কি? আমি তো বুঝতে পারছি না, তুমি এরকম করে পাত্রপক্ষের সামনে কথা বলছো কেন? তখনই নন্দিনী বলে, না বাবা, এবার আমাদের সমস্তটা জানানো দরকার, তুমি এভাবে না জানিয়ে আমাকে আমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারো না। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, শুনুন আপনারা, তবে আমার ব্যাপারে শুনুন। অতীতে আমার একটা বিয়ে হয়েছিল, আমি বিবাহিতা। তখন এই কথা শুনে দেখা যাবে একটি মহিলা বলে ওঠে, তবে কি ডিভোর্স হয়েছে? তখন এ কথা শুনে নন্দিনী বলে, না, ডিভোর্স হয়নি। আমি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আমার স্বামীর বাড়িতে যাচ্ছিলাম তখন হঠাৎ অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। তারপরে আমার শ্বশুরবাড়ি আমাকে অ্যাকসেপ্ট করেনি, আমাকেও বাড়িতে মেনে নেয়নি। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন এ কথা শুনে দেখা যাবে পাত্রের মা বলতে থাকে, তবে তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, তুমি তো অপয়া। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন সত্যজিৎ বলতে থাকে, আমি তোমাকে বারবার বলেছি নন্দিনী, একদম মুখ খুলবে না, তারপরেও তুমি সবার সামনে এই কথাটা না বললেই কি নয়। তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, কেন ড্যাড? এটা তো জানানোর দরকার ছিল, ওনারা যদি পরে জানতে পারতেন তবে তো বলতেন যে আমরা সমস্ত কিছু লুকিয়ে ওনার ছেলের সঙ্গে তোমার মেয়েকে তুমি ঝুলিয়ে দিয়েছো, এটা তো আমি মেনে নিতে পারতাম না। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, কিন্তু এখন যে বিয়েটা হবে না, আমি তো বড় মুখ করে তোমার বিয়েটা পাকা করেছিলাম। তখনই নন্দিনী বলতে থাকে, বিয়েটা হলে হবে, না হলে নাই, আমার কোনো যায় আসে না, কিন্তু কিন্তু আমি কোনোভাবে মিথ্যে বলে মিথ্যের আশ্রয় নিয়ে বিয়েটাতে বসতে পারবো না। এ কথা শুনে তখন তটিনী বলে, দিদি তুই এসব কি বলছিস? তখনই দেখা যাবে বলরাম বলে ওঠে, উনি একদম ঠিক বলছেন, উনি যা বলছেন একদম ঠিক বলছেন। সবকিছুতে লয়াল থাকা ভালো, সবকিছু নিজের সৎভাবে পরিচালনা করা ভালো। এভাবে অযথা অযথা নিজের জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সত্যি ওনার কথাগুলোর যুক্তি আছে। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি আমি এখন হয়তো বা সবাইকে লুকিয়ে ওনার সঙ্গে বিয়েটা করে নেব, কিন্তু ভবিষ্যতে এক সময় না এক সময় তো অবশ্যই জানাজানি হবে। তখন তখন তো উনি আমার দিকে আঙুল তুলে বলবে যে আমি ওনাকে মিথ্যে কথা বলে ওনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, ওনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তখন তখন তো এটা নিয়ে অনেক ঝামেলা হবে। আমি চাই না। এভাবেই আমি ভালো আছি, আমার জীবনটা এভাবেই সুন্দর আছে। কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, বাবার বাড়িতে থাকছি, এটাই অনেক। আর যদি তোমাদের কাছে আমি বোঝা হয়ে যাই, তোমরা যদি মনে করো তোমাদের বাড়িতে থেকে আমাকে তোমাদের বোঝা মনে হচ্ছে, বলতে পারো। আমি একটা ভালো মানের জব করি, আমার একটা নাম আছে, আমি ভালোভাবে নিজের জীবনটা সুন্দর করে কাটিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যদি বলো যে না, না, শুধুমাত্র তোমার জন্য আমরা এই সম্বন্ধটা দেখেছি, তবে এই সম্বন্ধটা না হলেও আমার চলবে। আমি চাই না কারো গলায় জোর করে ঝুলে যেতে। তখনই দেখা যাবে পাত্রপক্ষ বলতে থাকে, তার মানে আপনারা আমাদের এখানে অপমান করতে এনেছেন? মেয়ের যা মুখে খই ফুটছে, এভাবে কথা বললে বিয়ের পরে না কি হবে? আমরা এই বিয়ে কিছুতেই করতে দেব না। এ বলে দেখা যাবে পাত্রপক্ষ সবাই চলে যায়। তখনই সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করে না? সবার সামনে এরকম করে সিন ক্রিয়েট করে তুমি কি প্রমাণ করতে চাইলে? তখনই নন্দিনী বলে, আমি বারবার বলছি ড্যাড, যেখানে যেখানে কোনো সম্মান থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, সেখানে সেখানে না যাওয়াটাই ভালো। আমি কোনোভাবেই এ বিয়েতে সম্বোধন দিতে পারবো না। এরপরে দেখা যাবে
এই বলেই নন্দিনী উপরে চলে যায়। তখনই বলরাম বলে, আপনাদের যদি কোনো কারো আপত্তি না থাকে তবে আমি নন্দিনীকে বিয়ে করতে চাই। তখন তখন দেখা যায় বলরামের কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, তুই এসব কি বলছিস বলরাম? তখনই বলরাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি একদম ভেবেচিন্তেই বলছি। ওনার তো এতে কোনো দোষ নেই, উনি তো কোনো দোষী নয়, তাই না? এটা ওনার কপালে ছিল, তাই উনি এরকম করে অসহায় হয়ে পড়েছে, এতে তো ওনার কোনো দোষ থাকতে পারে না। এ কথা শুনে তখন তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি সত্যি বলছো বাবা? তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে? তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, হ্যাঁ করব, কারণ আমি জানি আপনারা যে সম্বন্ধটা দেখেছেন সে সম্বন্ধর ঘটকালি করেছে কর্ণ চ্যাটার্জি, আর কর্ণ চ্যাটার্জি যে সম্বন্ধের ঘটকালি করবে সে সম্বন্ধটা যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি খুব ভালো রাখবো। আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি ওনাকে সবসময় সম্মান করব, সম্মান দেব। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, বলরাম দা আপনি কি ভেবেচিন্তে কথাগুলো বলছেন? তখনই দেখা যাবে মায়া বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলরাম দা ভেবেচিন্তে কথাগুলো বলছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বোন অনেক ভালো থাকবে, কারণ আমরা বলরাম দাকে খুব ভালো করেই চিনি। আমাদের আমাদের বস পরশুরাম আর বলরাম দা দুজনে একই রকম, আমি খুব ভালো করেই জানি বলরাম দা কখনো 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 নন্দিনী দিকে কষ্ট দেবে না। এরপরে দেখা যাবে তটিনী ও প্রাচীকে নন্দিনীকে বলতে থাকে, একটা কথা বলার ছিল, কিছু মনে করবি না তো? তখনই নন্দিনী বলে, হ্যাঁ বল, কি বলবি? তখনই তটিনী বলে, বলরাম দা তোকে বিয়ে করতে চায়, তুই কি বলরাম দাকে বিয়ে করতে পারবি? তখনই কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস এসব? আমি কারো বোঝা হতে চাই না, তোরা কেন অযথা আমাকে নিয়ে পড়ে আছিস? তখনই তটিনী বলে, না তোকে কোনো বোঝা বানানোর জন্য আমরা বলছি না, কোনো রকম কোনো বোঝা হবি না, ও নিজ ইচ্ছায় তোকে গ্রহণ করতে চাইছে। প্লিজ দিদি, বারণ করিস না, ড্যাডের আশাটা পূরণ কর। ড্যাড তো শুধু চায় যে তোকে যাতে করে বিয়ে দিতে পারে। তুই প্লিজ ড্যাডের আশাটা পূরণ কর, ড্যাডকে কষ্ট দিস না। তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে তটিনীর কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোরা আসলে চাইছিসটা কি, আমাকে নিয়ে কেন তোদের এত মাথা ব্যথা? তখনই দেখা যাবে সবার সম্মতিতে কোনোভাবে আর বারণ করতে পারে না নন্দিনী। সেদিনই সেই মুহূর্তে বিয়ের সমস্ত বন্দোবস্ত করে ফেলে সত্যজিৎ মুখার্জি। এরপরে দেখা যাবে নন্দিনী ও বলরামের বিয়ে হয়ে গেলে তখনই বলরাম বলতে থাকে, আমার তো কেউ নেই, তাই আমি নন্দিনীকে নিজেই বরণ করতে পারবো। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, কেন বলছো এমন বলরাম দা? আমরা তো আছি, তাই না? আমি তোমার বোনের মতো, তাই আমি আমি তোমাকে আর দিদিকে বরণ করব। এ কথা শুনে বলরাম খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি বলছো তুমি? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি একদম সত্যি বলছি। এরপরে দেখা যাবে বরণডালা নিয়ে এসে মুখার্জির বাড়ির দরজায় দাঁড় করিয়ে বলরাম ও নন্দিনীকে বরণ করে তটিনী। এটা দেখে খুশি হয়ে যায় সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, সত্যি সত্যি আমি যে তোর মতো একটা মেয়ে পেয়েছি আর তোমাদের মতো জামাই পেলাম, এটাই আমার ভাগ্যের অনেক বড় অশেষ কৃপা। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, ড্যাড তোমার মনের আশা পূরণ হয়েছে তো? তখনই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, হ্যাঁ আমি শুধু চেয়েছিলাম যে আমি মরে যাওয়ার আগে যাতে করে আমার মেয়েটার কোনো গতি করতে পারি, আমার মেয়েটা যাতে করে কোনোভাবে কষ্ট না পাক। আজকে আমার সেই আশাটা পূরণ হলো। আমি বারবার চেয়েছিলাম আমার নন্দিনীটা যেন কোনো একটা গতি হয়। ওকে তো সবাই মিলে সবসময় কথা শোনায়, আমি যদি না থাকি মেয়েটা আমার কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই না? তখনই দেখা যাবে নন্দিনী সত্যজিৎ মুখার্জিকে জড়িয়ে কাঁদতে থাকে। নন্দিনী বলতে থাকে, ড্যাড তুমি চেয়েছিলে যাতে করে আমার বিয়েটা হয়ে যাক, আমার বিয়ে তো হয়ে গেল, এবার তুমি খুশি তো? তখনই সত্যজিৎ বলতে থাকে, তুই আমাকে ভুল বুঝিস না মা, আমি তোর ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি চেয়েছি তোর যাতে করে কোনো ক্ষতি না হয়, কেউ যাতে তোর দিকে আঙুল তুলে বলতে না পারে যে নন্দিনী মুখার্জি বাবার বোঝা হয়ে চিরজীবন রয়ে গেছে, মুখার্জি বাড়ির মেয়ে বিয়ে না করে সারাটা জীবন মুখার্জি বাড়ির বোঝা হয়ে রয়ে গেছে। আমি কখনো চাই না আমার মেয়েরা কারো কটু কথা শুনুক। এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, ড্যাড তাই বলে এভাবে এভাবে আমাকে তুমি নিজের জীবন থেকে বের করে দেবে? তখনই দেখা যাবে
নন্দিনীকে সত্যজিৎ বলতে থাকে, আমি সেভাবে বলিনি মা, আমি তোকে সেভাবে বের করতে চাইনি, কিন্তু হুটহাট করে এভাবে যে তোর বিয়েটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি তো চেয়েছিলাম পাকা দেখা করতে এসে ওরা পাকা দেখা করে যাবে, আশীর্বাদ হবে, ধুমধাম করে তোর বিয়ে হবে, কিন্তু কিন্তু বলরাম যেভাবে বললো, আর আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি সারাটা জীবন সুখে থাকো। এরপরে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনার আপনার স্বপ্ন এবার পূরণ হয়ে গেছে, এবার এবার আর আপনি আমাকে কোনোভাবে বাধা দিতে পারবেন না, এবার আমি আমার জায়গায় অটুট থাকবো। এ কথা শুনে সত্যজিৎ মুখার্জি বলে, আমি তোমাকে আর কোনো বাধা দেব না, আমার যেটা যেটা স্বপ্ন ছিল, যেটা আশা ছিল, সেটা পূরণ হয়ে গেছে, এবার তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমি তোমাকে কোনোভাবেই বাধা দেব না, যে যে ক্রিমিনাল, যাকে যাকে ধরার দরকার তুমি ধরতে পারো। তখনই দেখা যাবে আয়ুষী হাসতে থাকে আর বলতে থাকে, ও ধরবেই বা কি করে, ওর কাছে কি কোনো রকম কোনো প্রমাণ আছে? সমস্ত ফাইল তো পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। এ কথা শুনে বলরাম হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা তোমরা আমাদের যতটা বোকা ভাবো ততটা বোকাও আমরা নয়, বুঝতে পেরেছো? আমাদেরও একটা একটা মস্তিষ্ক আছে, মস্তিষ্ক না থাকলে স্পেশাল ব্রাঞ্চে এতদিন হলো সার্ভিস দিতাম না। এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, তার মানে কি বোঝাতে চাইছো তুমি? এ কথা শুনে তখন দেখা যাবে আয়ুষী বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। তখনই দেখা যাবে সবার সামনে পিজিতকে কষে থাপ্পড় মারে পরশুরাম আর বলতে থাকে, অনেক অনেকবার বেড়েছিলি, এখন এখন কই করবি তোরা? এখন আর তোদের এখান থেকে কেউ সরে যেতে পারবি না, এখান থেকে যাবার কোনো রাস্তা নেই তোদের। এ কথা শুনে দেখা যাবে তখন তখন অবাক হয়ে তাকিয়ে থাকে বিজিত। বিজিত অবাক হয়ে পরশুরামকে জিজ্ঞাসা করে, এসবের মানে কি? সমস্ত প্রমাণ তো লোপাট হয়ে গেছে। তখনই পরশুরাম বলে, তোমরা যেভাবে আমাদের বোকা বানিয়েছিলে আয়ুষী, তোমাকে আমি যেভাবে বিশ্বাস করে তোমাকে বাঁচানোর জন্য সমস্ত প্রমাণ তোমাদের হাতে তুলে দিয়েছিলাম, ঠিক সেভাবে আমরাও একটু নাটক করেছি। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী অবাক হয়ে যায় আর আয়ুষী বলতে থাকে, তার মানে পুরোটাই নাটক ছিল? যা যা বলেছো, যা যা করেছো, সবকিছুই এক একটা নাটক, কোনো রকম কোনো তোমরা প্রমাণ লোপাট করোনি, তাই তো? তখনই দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ, তোমরা যদি খেলা খেলতে পারো তবে আমরা কেন নয়, আমরাও একটু খেলেছি, আমরাও একটু খেলতে তো পারি, তাই না? এ কথা শুনে দেখা যাবে আয়ুষী অবাক হয়ে যায়। এরপরে বিজিত বলতে থাকে, এসবের মানে কি? তখনই দেখা যাবে কাবির সহ সবাই ভয় পেয়ে যায়। এরপরে একে একে সবাইকে অ্যারেস্ট করে পরশুরাম আর বলতে থাকে, এবার তো খেলা শুরু, অনেক অনেক হয়েছে, এবার বলরাম দেব, নন্দিনী মুখার্জি এবং পরশুরাম তটিনী সবাই মিলে তোমাদের এমন অবস্থা করবে তোমরা ভাবতেও পারছো না। অনেক অনেক দৌড় বাড়িয়েছো, আর নয় আয়েশি, তুমি একটা অকৃতজ্ঞ। তোমাকে আমি বারবার বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস করে নিজের প্রাণের ঝুঁকি অবধি নিয়েছি, নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করেছি, তারপরেও তুমি নিজেকে অকৃতজ্ঞই বানিয়ে রেখেছো, কখনো কৃতজ্ঞতা প্রকাশ করনি। তোমার মতো মেয়ে যেন কোনো ঘরে না জন্মায়। তখনই আরাধ্যা বলে ওঠে, জিজু, তুমি ওকে কিছুতেই ছাড়বে না। আমি কোনোভাবে ভাবতে পারছি না যে আমার দিদি হয়ে এরকম কিছু করতে পারে। হ্যাঁ, আমিও একটা সময় অনেক অন্যায় করেছি, কিন্তু আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমি যেটা যেটা করছি সেটা পুরোটাই একটা অন্যায়, সেগুলো করা একদম ঠিক নয়। তখন দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখনই তটিনী বলতে থাকে, আরাধ্যা, আমি তোকে তোকে অনেক অনেক ভালোবাসি, তুই আমার ছোট বোন। আমি তোর এই চেঞ্জ হওয়া দেখে সত্যি অনেক খুশি হয়েছি। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, নিজেকে শুধরে নিয়েছিস, সেটাই অনেক। তখনই কাবির বলে, তুমি তুমি ভুলে যাচ্ছ আরাধ্যা, আমি তোমার হাজবেন্ড। তুমি এভাবে ওদের সঙ্গে কথা বলে আমাদের পুলিশের হাতে তুলে দিতে পারো না। তখনই আরাধ্যা বলে, আমি তো তোমাকে অনেক আগেই বলেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। শুধুমাত্র আমি সবটাই জানতাম, জিজুর কথাতেই আমি তোমাকে এ কটা দিন সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। এবার তুমি জেলের গড়াদের পেছনে ঘানি টানবে। তোমাকে আর কখনো আমি তোমার চোখের সামনে দেখতে চাই না। তোমার মতো নোংরা জঘন্য লোকের সঙ্গে কথা বলা তো আমার কোনো ইচ্ছেই নেই। তখনই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, মুখ সামলে কথা বলো আরাধ্যা, তুমি ভুলে যাচ্ছ যে ও তোমার হাজবেন্ড, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তখনই কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, অবশ্যই পারি। আপনার ছেলে যখন আমার সঙ্গে মিসবিহেভ করে তখন তো এই কথাগুলো বলেন না যে আমার সঙ্গে ও এরকম কথা বলতে পারে না, আমি ওর ওয়াইফ। তবে এখন কেন কথা বলছেন বলুন তো? তখন এই কথা শুনে দেখা যাবে
কর্ণ চ্যাটার্জি চুপ হয়ে যায়। এরপরে তটিনী বলতে থাকে, আরাধিয়া, তুই যদি সবসময় সবসময় এরকম সৎ থাকিস, সত্যি তোকে আমি মাথায় তুলে রাখবো। তখনই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, তোমাদের এখন যা করবার করো, আমি আর কোনো বাধা দেব না। আমি শুধু চেয়েছিলাম যে আমার মেয়েটার বিয়ে যাতে কোনো মতো হয়ে যায়, তাই আমি তোমাদের এই কথাগুলো বলেছিলাম, তোমার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম। এখন তোমার যা খুশি যা করার তুমি করতে পারো, আমার কোনো রকম কোনো আপত্তি নেই। এ কথা শুনে তখন দেখা যাবে পরশুরাম সবাইকে নিয়ে চলে যায়। এরপরে ইন্টারোগেট রুমে এনে দেখা যাবে বিজিতকে ফেলে বলতে থাকে, তোকে তোকে ধরার এটাই ছিল আমার সব থেকে বড় প্ল্যান। আমি জানতাম তোকে আমি এভাবেই ধরতে পারবো। তোকে তোকে ধরা কোনো ব্যাপার নয়। তুই কি ভেবেছিলি এত সহজেই পরশুরাম হার মেনে যাবে? পরশুরামকে হারানো এতটাও সহজ নয়। পরশুরাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবার তুই দেখবি। আমাকে অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, এবার তোকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরায় এবার তুই সেটা বুঝতে পারবি, হাড়ে হাড়ে বুঝতে পারবি। এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলতে থাকে, তুই কিন্তু একদম ঠিক করলি না পরশুরাম, এটা কিন্তু পুরোটাই অন্যায় হলো, তুই কিন্তু অন্যায় করছিস, অন্যায়। তখনই এ কথা শুনে পরশুরাম বলে, তুই কি করেছিস? তুই কি যেটা করেছিস সেটাকে অন্যায় বলে না? তোরা স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার হয়ে যে কাজগুলো করেছিস সেগুলোকে কি বলে? সেগুলো কি অন্যায় বলে না? সেগুলো কি অন্যায় নয়? তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, তুমি একদম ঠিক করছো না। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বস। তখনই পরশুরাম বলে, হ্যাঁ বস ছিলেন, কিন্তু এখন নয়। এখন আপনি বস নয়, এখন আপনি একজন ক্রিমিনাল আর আমি একজন অফিসার। তখনই এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, প্লিজ প্লিজ পরশুরাম, তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করো। তুমি কি চাও বলো? তুমি যেটা চাইবে সেটাই পাবে। আমি তোমাকে নিজের চেয়ারটা ছেড়ে দেবো, কর্ণ চ্যাটার্জি তোমাকে গাড়ি গাড়ি টাকা দেবে। তোমার কি লাগবে তুমি শুধু একবার বলো। তখনই পরশুরাম বলে, আপনার লজ্জা করছে না? আপনি একজন আইনের রক্ষক হয়ে আমাকে ঘুষের কথা বলছেন? এই টাকা নিয়ে কখনো পরশুরাম বিক্রি হয় না। পরশুরাম আপনাদের মতো সস্তা নয় যে টাকায় বিক্রি হয়ে যাবে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তবে তুমি কি চাও বলো, কি চাও? তখনই তটিনী এসে বলতে থাকে, ও কিছুই চায় না, ও শুধু চায় তোমাদের শাস্তি। আপনাদের শাস্তি দিতে চায় ও আপনাদের শাস্তি অবশ্যই দেবে, আর আমি ওর পাশে সবসময় থাকবো। শাস্তি দিতে আমি ওকে হেল্প করব। তখনই আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই, আমি তোর বোন হই। তখনই দেখা যাবে তটিনী বলে, বোন? কিসের বোন? তুই যদি বোন হতি তবে তবে সবসময় এরকম করে অকৃতজ্ঞের মতো কাজ করতি না, আমাকে পিঞ্চ করে কথা বলতি না, তোর জামাইবাবুকে তুই অপমান করে কথা বলতে পারতি না আয়ুষী। তখনই আয়ুষী বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তার কারণেই আমি এমনটা করতে বাধ্য হয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। তখনই আয়ুষী বলে, বেইমানের কোনো ক্ষমা হয় না, যদি ভুল করতি তবে অবশ্যই ক্ষমা করে দিতাম, কিন্তু তুই বেইমানি করেছিস, বেইমানির কোনো রকম কোনো ক্ষমা নেই, বুঝতে পেরেছিস? তুই তোর কোনো ক্ষমা হতে পারে না আয়ুষী, তুই একটা অকৃতজ্ঞ, বুঝতে পেরেছিস?